ভেরি গুড। এই 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 জিনিসটা একটু মনে করে দিবা, রেকর্ডিংটা এই যে ভুলে গেছি বুঝছো, মনে করে দিবা যে স্যার একটু কালকে রেকর্ডিং আমার অন বাসায় করো। ফোন আসছিল স্যার। এটা প্রতিদিন মনে করে দিবা আমাকে। ঠিক আছে, রেকর্ডিং অন করে ফেলছি, তোমরা এবার তাড়াতাড়ি করো। আমি 1 মিনিট সময় দিচ্ছি, হারিয়ে সাগরের কাজটা করে ফেলো। ওকে, আমরা মনে হচ্ছে শুরু করতে পারি। সবাই একটু ভিডিওটা অন করেন তো একটু, সবার অবস্থানটা একটু দেখি। আইডি দেয়নি স্যার। আইডি না দিলে স্বাগত, তোমার দায়িত্ব না সেটা। যারা আইডি দাও নাই এখন পর্যন্ত তারা আইডি গুলো লিখে দাও। প্রীতম, প্রীতম গেঞ্জির বোতামগুলো একটু লক করো, ঠিক আছে? গেঞ্জির বোতাম, গেঞ্জি ওই সবাইকে একটু দেখি। ভিডিও অন করতে বলছি, এই স্পিকার অন করতে হবে না। সবাই ইয়ে দিছো? আচ্ছা হ্যাঁ, 16 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, আমার আইডি দিচ্ছে 15 জন, এখন 18 জন দেখতে পাচ্ছি। যারা যারা আইডি এখন পর্যন্ত দাও নাই তারা একটু আইডি গুলো লিখে দাও, ঠিক আছে? আইডি গুলো একটু সবাই লিখে দাও। কিরে সাগর, চুল কাটাচ্ছ না কেন? স্যার এখানে নাটক নাই স্যার। সাগর, প্রীতম, এরা চুলগুলো ছোট করবা। জি স্যার। ঠিক আছে, চলো আমরা সাউন্ড অফ করো, সাউন্ড অফ করো। কোথেকে সাউন্ড আসছে? শাহজাহান। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। ওকে, আমরা তাহলে শুরু করতে পারি। আমরা শুরু করি, তোমরা একটু দেখো যে আমি যে স্ক্রিন শেয়ারটা দিচ্ছি সেই স্ক্রিন শেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু চেক করে তারপর আমাকে বলো। আসছে, একটু লোডিং হচ্ছে, দেখো দেখা যাচ্ছে? স্যার এখন লোডিং। আওয়াজ আসছে কোত্থেকে? আওয়াজ আসছে কোত্থেকে? মাইক অফ করো প্রীতম, মাইক অফ করো। প্রীতম মাইক অফ করো। স্যার প্রীতম, হ্যাঁ হ্যাঁ প্রীতম মাইকটা অফ করো তো বাবা, মাইকটা অফ করো। আমরা শুরু করি। হ্যাঁ, আমরা একটু, আমি আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সবাই একটু একদম মনোযোগ সহকারে, 100% মনোযোগ না দিলে ক্লাস থেকে এখনই রিমুভ করে নিতে পারো, কারণ কোনো কাজ আসবে না। আজকে থেকে যে ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো খুবই টেকনিক্যাল ক্লাস, এগুলো প্রত্যেকটা কথা প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে বুঝতে হবে। আর যদি না বুঝো তাহলে ক্লাস অ্যাটেন্ড করে কোনো লাভ হবে না। একেবারে সিঙ্গেল মিনিটের জন্য যাতে অন্যদিকে মনোযোগ না যায়। সো দেখো, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলাম, আমরা এইখান পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে আমরা স্বরূপ সম্পর্কে পড়ছিলাম, আন্তর্জাতিক অর্থায়ন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স পর্যন্ত পড়েছিলাম। এরপর একটা বিষয় আছে ব্যবসায়িক অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য, যেখানে আমরা ব্যবসায়িক অর্থায়ন নিয়ে বিষয় আর সরকারি অর্থায়ন নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল। সো তোমরা বাসায় একটু এই যে পার্থক্যটা, এটা একটু জাস্ট রিডিং মনোযোগ সহকারে পড়বা, শেখার দরকার নাই, জাস্ট পড়বা, তোমরা বুঝতে পারবা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্থায়নের কার্যাবলী। দ্যাট মিনস অর্থায়ন যে আমরা পড়ছি, ফাইন্যান্স যে আমরা পড়ছি, এই ফাইন্যান্সের কিছু কার্যাবলী রয়েছে, ওই কার্যাবলীগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, সো
এই বিষয়টা একটু মাথায় রাখবা যে যাতে আমি আবারও বলছি মনোযোগ যাতে কোনোভাবে বিঘ্নিত না ঘটে। তো অর্থায়নের কার্যাবলী বা ফাংশনস অফ ফিন্যান্সের মধ্যে আমাদের টোটাল 4টা কার্যাবলী আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে তহবিল সংগ্রহ, দ্বিতীয়টা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তৃতীয়টা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা এবং চতুর্থটা হচ্ছে তহবিল বন্টন। চলে আসো আমরা একটা একটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে তহবিল সংগ্রহ। অলরেডি আমরা যখন ফাইন্যান্স পড়েছি আমরা ফাইন্যান্সের দুইটা ক্যাটাগরি দেখতে পেয়েছি বা দুইটা হাত দেখতে পেয়েছি বা দুইটা সাইড দেখতে পেয়েছি। যেই সাইডের প্রথম সাইডটাতে ছিল তহবিল সংগ্রহের বিষয়টা, এবং সেখানে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে একটা বিজনেস প্রতিষ্ঠান দুই ধরনের উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। এবং অভ্যন্তরীণ উৎস নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু বাহ্যিক উৎসের ক্ষেত্রে আমাদের তিনটা টাইমিং এর উপর ভিত্তি করে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছিল। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে ছিল যে আমরা স্বল্পমেয়াদীতে সাধারণত কম টাকা সংগ্রহ করব এবং কম সময়ের মধ্যে মানে 1 বছরের ভিতরে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। মধ্যমেয়াদীতে বেসিক্যালি আমরা 1 থেকে 5 বছর পর্যন্ত টাকাটা ব্যবহার করে ফেরত দিতে হবে। আর দীর্ঘমেয়াদী হচ্ছে যখন 5 বছরের অতিরিক্ত সময় ধরে তুমি টাকাটা ব্যবহার করতে পারবা তখন তোমাকে সেটাকে দীর্ঘমেয়াদী বলছে। এখন বলা হচ্ছে এই যে তহবিলটা আপনার সংগ্রহ করবেন বিভিন্ন উৎস থেকে, এই সংগ্রহের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় খুবই ভালোভাবে বিবেচনা করতে হবে যে আপনি কোন খরচটা করার জন্য, বিজনেসের নিশ্চয়ই একটা খরচ করার জন্য আপনি এই তহবিলটা সংগ্রহ করছেন। সো আপনি কোন খরচের জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করো, তুমি সারাদিন চলার জন্য তোমার একটা হাত খরচের দরকার আছে। ওই হাত খরচ নির্বাহ করার জন্য তুমি সর্বোচ্চ তোমার বাবা থেকে টাকা নিতে পারো, তোমার বড় ভাই থেকে টাকা নিতে পারো, তোমার মা থেকে টাকা নিতে পারো, বন্ধু বান্ধব থেকে টাকা নিতে পারো। তুমি কখনো আজকে সারাদিন তুমি কলেজে আসবা, তারপর হচ্ছে একটু নিউ মার্কেটে যাবা, ওখানে দুই একটা শার্ট ক্রয় করবা, ঠিক আছে, রিক্সা ভাড়া দিবা, সিএনজি ভাড়া দিবা, ট্যাক্সি ভাড়া দিবা, এগুলোর জন্য কখনো তুমি কিন্তু ব্যাংকে গিয়ে লোন নিতে যাবা না। দ্যাট মিনস কোন খরচটা করার জন্য তুমি কোত্থেকে টাকা সংগ্রহ করছো এটা ইম্পর্টেন্ট। আবার দেখো, তুমি বিজনেসের জন্য একটা জমি ক্রয় করতে চাচ্ছ, ওই জমি ক্রয় করার জন্য নিশ্চয়ই তুমি তোমার বাবা থেকে নর্মালি প্রত্যেক দিন হাত খরচের জন্য যেভাবে টাকা নাও ওভাবে টাকা নিতে যাইবা না। আবার তোমার বন্ধু বান্ধব থেকে মাঝে মাঝে আটকাই গেলে তোমার বন্ধু থেকে 100 টাকা ধার নাও, 200 টাকা ধার নাও, ওভাবে নিশ্চয়ই তুমি 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা ধার নিতে পারবা না। তোমাকে একটা সিস্টেমে যেতে হবে, ব্যাংকে যেতে হবে, দীর্ঘমেয়াদী লোন নিতে হবে। তাহলে এই থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আমি কোন খরচের জন্য কোন উৎস থেকে টাকাটা সংগ্রহ করব, এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। এবার একটা বিজনেসের উদাহরণ দিই, সেটা হচ্ছে তোমার যে শ্রমিকরা আছে এই শ্রমিকদেরকে তোমার কোম্পানির একটা খুব ভালো একটা রুলস হচ্ছে তুমি শ্রমিকদেরকে 7 তারিখের মধ্যে স্যালারি দিয়ে দাও। এখন আজকে হচ্ছে 7 তারিখ, এখন আজকে 7 তারিখ, আজকে তুমি তোমার রুলসটা বা তোমার সুনামটা নষ্ট করতে চাচ্ছ না, কিন্তু এই মুহূর্তে তোমার এই পরিমাণ টাকা নেই যে পরিমাণ টাকা দিয়ে তুমি বেতন দিতে পারবে। তো এখন তোমার কাছে টাকা আসতে আসতে মোটামুটি আরো 10 দিন সময় লাগবে। এখন 10 দিন পর্যন্ত আর শ্রমিকদেরকে তুমি বসায় রাখতে চাচ্ছ না, ওই কারণে তুমি ব্যাংক থেকে একটা লোন নিতে চাচ্ছ। তাহলে এই লোনটা কখনো নিশ্চয়ই তুমি, এই যে আমি ঘটনাটা বললাম এটার জন্য যদি তুমি লোন নিতে যাও, তুমি নিশ্চয়ই এটা 10 বছরের জন্য লোন নিবা না। তুমি হয়তোবা সর্বোচ্চ 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছরের জন্য লোন নিবা। তাহলে এই ধরনের খরচগুলোর জন্য আমরা স্বল্পমেয়াদী উৎস নির্বাচন করছি। আবার মনে করো তুমি 1 কোটি 2 কোটি টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করতে যাচ্ছ তোমার বিজনেসের জন্য, একটা বড় ধরনের সম্পত্তি, বা তোমার মনে করো একটা জায়গা নিয়ে সেখানে একটা বিল্ডিং করবা, ফ্যাক্টরি করবা, সেটার জন্য নিশ্চয়ই তুমি ব্যাংকে গিয়ে 6 মাসের জন্য লোন নিতে যাবা না, তুমি সেটার জন্য 10 বছরের একটা লোন চাইবা। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা ক্যাটাগরি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আমার খরচটাকে প্রথমে ঠিক করব, খরচটার উপর ভিত্তি করে আমি কোন টাইপের লোন নিব সেটা আমাকে চিন্তা করতে হবে। সো তহবিল সংগ্রহ কিন্তু এত ইজি বিষয় না যে স্যার আমার যেখান থেকে টাকার দরকার শুধু নিতে থাকলেই তো হইল না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তুমি কি জন্য টাকাটা নিচ্ছ সেটার উপর ভিত্তি করে তোমাকে সেক্টর নির্বাচন করতে হবে, তুমি কোত্থেকে টাকাটা সংগ্রহ করবা। ওকে, আমি কি বুঝাতে পারলাম ঘটনাটা? রেসপন্স করো প্লিজ। জি স্যার। জি স্যার, জি স্যার, কারো কোনো ডিস্টার্ব হচ্ছে, মানে হচ্ছে আমার কথাগুলো যেতে স্মুথলি কথাগুলো যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার একটু পড়ি, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করবা। দেখো, বলা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো
পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎসসমূহ, ভালো করে খেয়াল করবা ওয়ার্ডগুলো, পরিকল্পিত অর্থ। এখন এই পরিকল্পিত অর্থ মানে কি? পরিকল্পিত অর্থ মানে তোমার যে অর্থটা দরকার হচ্ছে, যে কারণে টাকাটা দরকার হচ্ছে, সেটার জন্য তোমার কোন কোন উৎস খোলা আছে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। সেখান থেকে তহবিল সংগ্রহ করা হয়ে থাকে। তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এইসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে। যেমন বাবা থেকে টাকা নিলে এক ধরনের সুবিধা আছে, হ্যাঁ, যে ছেলে যদি কোনো কারণে টাকা মাইরও যায়, ঠিক আছে, বাবা তারা খুন করবে না, ঠিক আছে, বা বাবা তাকে জেলে দিবে না। ওকে, এটা একটা সুবিধা। কিন্তু আবার একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে সব বাসায় সবসময় মাথা নিচু করে থাকতে হবে, এটা একটা অসুবিধা। ঠিক আছে, বাবা কথায় কথায় খোটা দিবে, তুই যে টাকাটা নিয়ে গেলি আর তো ফেরত দিতে পারলি না, কি ব্যবসা করতেছস, তাহলে এটা একটা সমস্যা। তাহলে এই উৎসের একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। আবার যদি আমি তাহলে বাবা থেকে টাকাটা না নিয়ে যদি আমি ব্যাংকে যাই, তাহলে ব্যাংক আমাকে প্রতিদিন খোটা দেওয়ার দরকার নাই। যেদিন টাকা দেওয়ার টাইম সেদিন যদি না দিতে পারে, বাঁশ নিয়ে দৌড়াবে, মাথার উপরে বাঁশের বাড়ি দিবে, ঠিক আছে, বাঁশের বাড়ি দিয়ে তোমার দুর্বল করে আস্তে কি করবে, জেলের ভিতরে ঢুকে ফেলছে। তাহলে এটা একটা অসুবিধা। সুবিধা হচ্ছে কি, খোঁটা দিবে না, অসুবিধা কি, জেলের মধ্যে ঢুকে দিবে। ওকে, তাহলে প্রত্যেকটা উৎসের একটা সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে এরপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোথা থেকে টাকাটা সংগ্রহ করবে। দ্যাট মিনস অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণত চলতি ব্যয়, এই যে দেখো চলতি ব্যয়, চলতি ব্যয় মানে কি, যেগুলো প্রতিদিন সংগঠিত হইতে পারে, প্রতি মাসে সংগঠিত হইতে পারে, ঠিক আছে, যেমন কর্মচারীদের বেতন দিচ্ছি, এটা হর হামেশাই ঘটে, চলতি ব্যয়। কিন্তু মেশিন তুমি প্রতি মাসে ক্রয় করো না, জায়গা তুমি প্রতি মাসে ক্রয় করো না, ফ্যাক্টরি তুমি প্রতি মাসে তোলো না, এগুলো কিন্তু চলতি ব্যয় না। কিন্তু কর্মচারীদেরকে বেতন দিতে হবে, কাঁচামাল ক্রয় করতে হবে, এগুলো হচ্ছে চলতি ব্যয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে তহবিল সংগ্রহটা একটু পড়ে নিবা। এবার চলে আসি আমরা নেক্সট টপিকে, যেটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আচ্ছা, ছোটবেলায় যখন ক্লাস 9-10-এ পড়ছিলা তখন মূলধন বাজেটিং নিয়ে পড়াশোনা করছিলা, কেউ কি শেয়ার করতে পারবা হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং অর মূলধন সিদ্ধান্ত বা মূলধন বাজেটিং? এনিবডি? কোথায় বলো, মোর্শেদ? স্যার বিনিয়োগের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া। দীর্ঘমেয়াদী স্যার দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কি মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলেন? ফাহাদ, দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলোকে মূলধন বাজেটিং বলে। দীর্ঘমেয়াদী যে সকল সিদ্ধান্তগুলো হয়, যেগুলা আর কি কি বলে, এইবার সম্ভবত গড় মুনাফা আসবে মনে মেশিন হয়। কিনা বা ইয়া কেনার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাবার্তা একদম পারফেক্ট আমি ধরে নিলাম। তাহলে এবার আমি একটু আমার আলোচনাটা করি, এবার একটু ভালো করে খেয়াল করবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, একটু বি কেয়ারফুল, অমনোযোগী যাতে না থাকে, আমি বারবার বলতে। স্যার আপনি আটকে আছেন। আমি আটকায় আসি না, তুমি আটকায় যাও, ঠিক আছে? স্যার ঠিকই আছে তোমার। তোমার প্রীতম, তোমার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয় বাসায়, ঠিক আছে, আশা করি ঠিক হয়ে যাবে। আমার এদিকে স্মুথ আছে, হ্যাঁ, যদি প্রবলেম থাকতো কয়েকজনে ডিস্টার্ব ফিল করতো। আচ্ছা চলে আসো, আমরা তাহলে এবার একটু হোয়াইট বোর্ডে আসি, একটু ওয়েট করো, হোয়াইট বোর্ডটা লোড হোক। প্রীতমের সাউন্ড অফ করে দেন। প্রীতম সাউন্ড অফ করো বাবা। কিরে বাবা, প্রত্যেকদিন বলতে হয় কেন তোমাকে? আচ্ছা দেখো, তাহলে শুরু করি। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং এর একটা সিদ্ধান্ত বলছি, ভালো করে খেয়াল করো। তার আগে তোমাদেরকে একটা গল্প শোনাই, ঠিক আছে? তোমাদের মতো বয়স যখন ছিল আর কি, যখন কলেজে পড়তাম, আমার কলেজটা ছিল ওই সরকারি কমার্স কলেজ, হ্যাঁ, যেটা আগ্রাবাদে অবস্থিত, তোমরা সবাই জানো, এটা চেনো হয়তো অনেকে। তো কমার্স কলেজে যখন পড়তাম তখন তোমাদের মতো বয়স ছিল। তো আমাদের তোমরা জানো আগ্রাবাদটা হচ্ছে কমার্শিয়াল এরিয়া, হ্যাঁ। তো অন্য কলেজে যেরকম একটা রিক্রিয়েশনাল বিষয় থাকে, তো আমরা বাইরে হইলেই শুধু ব্যাংক আর ব্যাংকারদেরকে দেখতাম, ঠিক আছে, মানে পুরো কমার্শিয়াল একটা জগতে বসবাস করছি। একদিকে ভালো, অন্যদিকে খারাপ। সেটা হচ্ছে আমাদের রিক্রিয়েশনের জায়গাটা একটু কম ছিল। তো রিক্রিয়েশনের জায়গাটা আমরা খুঁজে পেতাম এখন, যেটা হচ্ছে ব্যাংকক মার্কেট আছে ওই তোমার ইয়ার সামনে, জামান হোটেলের অপোজিটে যেটা, ঠিক আছে, আগ্রাবাদে, ওই ব্যাংকক মার্কেট, সিঙ্গাপুর ব্যাংকক বলে মনে হয় না এটাকে? জি স্যার। ওই জি সিঙ্গাপুর স্যার, জি স্যার। সিঙ্গাপুর ব্যাংকক এখন তো একটু পুরাতন হয়ে গেছে, তখন একদম চকচকে নতুন, মানে নতুন মার্কেটটা হয়েছিল তখন। আবার এই তোমার আখতারুজ্জামান ছিল না, আখতারুজ্জামান হলো তো কোন দিন, ওই দিন হইল। তো আমরা ওখানে মানে হচ্ছে যে যেতাম, ঠিক আছে, ওখানে যেতাম। এবার আমি বলি, তো ওখানের মধ্যে নিচের তলায়, হ্যাঁ নিচের তলায়, মেয়েদেরকেও এটা শেয়ার করছি, নিচের তলায় ওরা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। তো মেয়েদের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মেয়েদের জন্য ফুচকা, চটপটি, এগুলো খুব লোভনীয় খাবার।
ওকে, আমরা ছেলেরা বুঝতে পারি না এই খাবারের মধ্যে আসলে কি আছে এমন যে এত লোভনীয় হওয়া উচিত। ওকে, তো যাই হোক ওইদিকে যাচ্ছি না। তো মেয়েরা ওখানের মধ্যে ওই নিচতলায় নাকি ওদের ফুচকা খুব ভালো মানে মানে খুব ভালো মানের ফুচকা পাওয়া যায়। তো ওখানের মধ্যে আমাদের যারা ফিমেল ফ্রেন্ডরা ছিল তারা ওখানে ফুচকা খেতে যেত। তো আমরা ছেলেরা কি করব, ছেলেরা আমরা তো আর ফুচকা খেতাম না, আমরা কি করতাম ওখানে ওই আমাদের পকেটে তোমাদের মতো এই মুহূর্তে তোমাদের পকেটে যা যা টাকা পয়সা থাকে আর কি, আমাদের সময় ওই পরিমাণ টাকা পয়সা থাকতো না আমাদের। মনে করো গাড়ি ভাড়া নাস্তা নাস্তা করার জন্য, সিঙ্গারা সমোসা খাওয়ার জন্য যে কয়টা টাকা থাকতো ওগুলোই থাকতো। তো আমরা কি করতাম ব্র্যান্ডেড দোকানগুলোতে গিয়ে নতুন নতুন, মনে করো কলেজে উঠছি তখন জিন্সের একটা খুব বেশি প্রচলন ছিল, নতুন নতুন কি টাইপের জিন্স আসলো এগুলো দেখতাম, তারপর শার্ট কি টাইপের আসলো, মানে কিনার তো ওই অবস্থা নাই তখন ওই মুহূর্তে, বাট আমরা মানে আপডেট যে ইয়াগুলো ঠিক আছে ওগুলো সবসময় একটু নজরে রাখতাম, যে শার্ট দেখতাম, প্যান্ট দেখতাম, ঠিক আছে, তারপর হচ্ছে টি শার্ট দেখতাম, এভাবে আমরা ঘুরতাম, টাইম স্পেন্ড করতাম। তো এটা হচ্ছে ছেলে মেয়েদের টাইম স্পেন্ডের একটা ক্যাটাগরি বললাম। তো আমি তোমাদেরকে এই ঘটনাটা এই জন্য বললাম যে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরে নাও যে তোমরা হঠাৎ করে বন্ধুরা মিলে যে বসে, তোমরা তো আর ফুচকা খাবে না, তোমরা বসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছ, হ্যাঁ বন্ধুরা নিয়ে বসে আইসক্রিম খাচ্ছ। তো হঠাৎ করে ফাহাদ একটা ব্র্যান্ডেড একটা শপের, মনে করো আমরা সবচেয়ে বেশি যেতাম জেন্টাল পার্কে, ওই জন্য জেন্টাল পার্কের কথা বলি, জেন্টাল পার্কে ওর একটা ডিসপ্লেতে একটা শার্ট ঝুলানো আছে, ওর ওই শার্টটা থেকে খুব পছন্দ হলো, ওর সঙ্গে সঙ্গে তোমাদেরকে রেখে ও উঠে গেল। ও প্রথমে জেন্টাল পার্কে গেল, গিয়ে শার্টটা একটু নেড়ে চেড়ে দেখলো, এরপরে বললো যে শার্টটা নামান। ভালো করে খেয়াল করিও, আমি কিন্তু গল্প বলছি না, ডিসিশন মেকিং এর বিষয় আছে। তো ও শার্টটা নামালো, শার্টটা নামানোর পরে ও ওই প্রাইস ট্যাগটা দেখলো, প্রাইস ট্যাগটাতে লেখা আছে যে শার্টটার দাম হচ্ছে 1000 টাকা। তো ওর পকেটে 1000 টাকা ছিল, ফাহাদের পকেটে। ফাহাদ কি করলো, 1000 টাকা দিয়ে শার্টটা ক্রয় করে নিল। এই যে টোটাল একটা ঘটনা বললাম, এই ঘটনা থেকে তোমাদের কোনো অ্যাবনর্মালিটি কোনো কিছু কি দেখতে পাচ্ছ এই জায়গায়, নাকি নর্মাল এরকম ঘটনা ঘটতেই পারে স্যার? নর্মাল ঘটনা ঘটতেই পারে। আচ্ছা, নর্মাল ঘটনা ঘটতেই পারে, এই ধরনের ঘটনা আমাদের লাইফে হরহামেশাই ঘটে থাকে বলছো। আচ্ছা, এবার আসো আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে মনে করো যে সবাই মিলে বসে বসে খাচ্ছ, ওই টাইমে হঠাৎ করে মনে করো প্রীতম একটা ডিসপ্লেতে দেখলো একটা ফ্রিজ ঝুলতেছে, ফ্রিজ, রেফ্রিজারেটর। মাইক অন করলে হয়ে যাবে। না না না, একটা ফ্রিজ, এখন ফ্রিজ কি ঝুলতে পারে নাকি ফ্রিজ বসানো থাকে স্যার? বসানো থাকে। আচ্ছা, তাহলে প্রীতম দেখলো একটা ফ্রিজের দোকানে সুন্দর একটা ফ্রিজ। এখন প্রীতম যেটা করলো সেটা হচ্ছে প্রীতম ফ্রিজের দোকানে গেল, গিয়ে ফ্রিজটা একটু নেড়ে চেড়ে দেখলো কত লিটারের বা এটার কনফিগারেশন কতটুকু, ঠিক আছে, বা এটার ওয়ারেন্টি কয় বছরের দিচ্ছে, সবকিছু দেখে প্রীতমের পছন্দ হলো এবং প্রাইসটা দেখলো 65,000 টাকা। প্রীতম কি করলো, কার্ড ইউজ করে 65,000 টাকা তুলে ফ্রিজটা নিয়ে বাসায় চলে গেল। এটা কি তোমাদের কাছে নর্মাল ঘটনা মনে হচ্ছে? স্বাভাবিক ঘটনা। টাকা থাকলে সব হয়। না না না, এটা মানে ওখান থেকে থাকছে ভাই, এটা মানে এই ধরনের ডিসিশন কি আমরা এরকম করে নেই কখনো? না না স্যার, না স্যার, এটা হঠাৎ না হয় না, দ্যাট মিনস হচ্ছে এই ধরনের ঘটনাটা হরহামেশা ঘটে না বলতে চাচ্ছ। দ্যাট মিনস হচ্ছে এই ধরনের যখন একটা বিগ ইনভেস্টমেন্টে যাব আমরা, তখন আমরা আগে থেকে দেখব, বিবেচনা করব, প্ল্যানিং করব, তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করব যখন এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্টে যাচ্ছি, এবং যেই ইনভেস্টমেন্টের কারণে আমি কয়েক বছর ধরে, এই সাউন্ডটা অফ করো না বাবা, কে সাউন্ড একটা অন করে রাখে আমি বুঝলাম না। আচ্ছা, মানে যেই বিষয়ে মানে হচ্ছে যেই ইনভেস্টমেন্টের কারণে তুমি মানে কয়েক বছর থেকে এটা বেনিফিট পাবা, সেই ধরনের ডিসিশনগুলো যখন তুমি নিবা, তখন কিন্তু তুমি কি করবা, তুমি কয়েকদিন ধরে এটা নিয়ে একটু জল্পনা কল্পনা করবা, পরিকল্পনা করবা, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেটিংটা কি জিনিস, ক্যাপিটাল বাজেটিংটা নিয়ে আমরা একটু দেখি। এই ক্যাপিটাল বাজেটিংটা হচ্ছে এই যে তুমি ফ্রিজ ক্রয় করবা, এই ফ্রিজ ক্রয় করার জন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করবা সেটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। সেটা কিরকম, মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তোমার বিজনেস করার জন্য তোমার ক্যাপিটাল হচ্ছে 100 টাকা। এখন এই 100 টাকার মধ্যে তুমি 20 টাকা রেখে দিছো কি জন্য, তোমার ব্যবসায়ের যে দৈনন্দিন কাজগুলো আছে ওগুলো করার জন্য আমরা জানি আমাদের একটা টাকার দরকার হয়। ওই টাকাটাকে আমরা বাংলা ভাষায় বলি তারল্য, আর ইংরেজি ভাষায় বলি লিকুইডিটি। এই ওয়ার্ডটার সাথে অনেকে পরিচয় আছে, একটা হচ্ছে তারল্য, একটা হচ্ছে লিকুইডিটি, এটা তো ঠিক আছে, তারল্য অথবা লিকুইডিটি, ইংলিশে বলা হচ্ছে লিকুইডিটি, বাংলাতে বলা হয় তারল্য। তারল্য কি জিনিস,
তারল্য হচ্ছে তোমার ব্যবসায়ের দৈনন্দিন যে কাজগুলো আছে ওই কাজগুলো পরিচালনা করার জন্য, অনেকটা হচ্ছে আমাদের হাত খরচের মতো, আমরা চলার জন্য প্রতিদিন যে হাত খরচটা লাগে ওটা আমাদের জন্য তারল্য। আর ব্যবসাটাকে হাত খরচ দিয়ে কখনো তুমি স্থায়ী সম্পত্তি ক্রয় করো না। হাত খরচ দিয়ে তুমি রিক্সা ভাড়া দাও, নাস্তা করো, ট্যাক্সি ভাড়া দাও, কাগজ কলম কিনো, এই ছোটখাটো খরচগুলো তুমি হাত খরচ দিয়ে করতে পারো। ঠিক তারল্য দিয়ে আমরা কখনো স্থায়ী সম্পত্তি অর্জন করি না। তারল্য দিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি, শ্রমিকদের বেতন দিতে পারি, অথবা আমরা হয়তোবা কাঁচামাল ক্রয় করতে পারি। দ্যাট মিনস হচ্ছে যেই নগদ টাকা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের দৈনন্দিন কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তাদেরকে আমরা তারল্য অথবা লিকুইডিটি বলবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার শুধুমাত্র নগদ অর্থকে কি তারল্য বলবো? অবশ্যই না। আমি আজকে বলে রাখছি, শুধুমাত্র নগদ অর্থকে তারল্য বলা যাবে না। নগদ অর্থ প্লাস স্বল্প মেয়াদী সম্পদ যা দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য, কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র নগদ অর্থকে তারল্য বলা যাবে না। শুধুমাত্র নগদ অর্থ যা দিয়ে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় তাকে আমরা তারল্য বলতে পারবো না। ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয় তার জন্য নগদ অর্থ এবং যেই সম্পত্তি দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, যেমন কি, যেমন হচ্ছে প্রাইস বন্ড। আমরা গত ক্লাসগুলোতে প্রাইস বন্ড নিয়ে কথা বলেছিলাম। প্রাইস বন্ড হচ্ছে এমন একটা পেপার, যেই পেপারটা তুমি ব্যাংকের মধ্যে টাকা দিয়ে তুমি ওই পেপারটা ক্রয় করতে পারবা এবং তোমার কাছে রেখে দিতে পারবা। এবং হঠাৎ করে তোমার টাকার দরকার হলো, তুমি ব্যাংকে গিয়ে ওই কাগজটা দিয়ে দাও, তোমাকে তার বিপরীতে 100 টাকাটা প্রদান করে দিবে। তাহলে সকালবেলা দরকার হলে বিকালবেলা তুমি প্রাইস বন্ড থেকে টাকা নিতে পারছো। তাহলে দ্রুত এই সম্পত্তিটাকে, প্রাইস বন্ডটা হচ্ছে তোমার জন্য সম্পত্তি, এই সম্পত্তিটাকে দ্রুত নগদ অর্থে তুমি রূপান্তর করতে পারছো। কিন্তু তোমার কাছে একটা জমি আছে, ইচ্ছা, তোমার এখন টাকার দরকার, তুমি ইচ্ছা করলে সকালবেলা, ইচ্ছা করলে বিকালবেলা জমিটা বিক্রি করে টাকা নিতে পারবা না। তোমার কাছে একটা বিল্ডিং আছে বা ফ্যাক্টরি আছে, তুমি ইচ্ছা করলে সকালবেলা, ইচ্ছা করলে বিকালবেলা তুমি টাকাটা নিতে পারবে না। মেশিনারি ইচ্ছা করলে পারবা না। তাহলে সেই সম্পত্তিগুলোকে আমরা তারল্যের অন্তর্ভুক্ত করতে পারবো না। তারল্য হচ্ছে নগদ অর্থ এবং যেই সম্পত্তিগুলো দ্রুত নগদ অর্থ রূপান্তরযোগ্য, তার ওই টাকাটা দিয়ে যখন আমরা কি করতে পারবো, আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবো, তাকে আমরা তারল্য বলবো। ওকে, আমি আবারও বলছি, কথাগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, আজকে বললাম আর বলবো না। হ্যাঁ, এরপরে শুধু শুনবো, কারণ ফিন্যান্সে একটা কথা দুইবার বলার সময় থাকে না। আর বেসিক্যালি এই কনসেপ্টগুলো আমি ইন ফিউচারে প্রত্যেক জায়গায় শুধু তারল্য ওয়ার্ডটা ইউজ করব, কিন্তু এটার পোস্ট মর্টেম আর হবে না। আজকে এটার পোস্ট মর্টেম করলাম যে তারল্য বলতে আসলে কি বোঝায় এবং এটা কি কি কাজ করে। সো এই যে এখন প্রাইমারি যে ক্লাসগুলো বেসিকের জন্য অতীব ইম্পর্টেন্ট, কেউ যদি বাই চান্স ক্লাস মিস করো, প্রথম কাজ হচ্ছে, তোমাদের সবাইকে বলছি, প্রথম কাজ হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ পাঠাবা যে স্যার আজকের ক্লাসটা করতে পারছি না, অ্যান্ড হোয়াই ক্লাসটা করতে পারছো না, ওই হোয়াই এর আনসারটা দিয়ে পাঠাবা, ঠিক আছে? সো যাদের বাসায় কল যাচ্ছে, গত ক্লাসে যদিও তোমাদেরকে একটা যে কোনো কারণে একটা রেকর্ডিং পাঠিয়েছিলাম, ভয়েস রেকর্ডিং, তোমরা সবাই শুনেছ, কিন্তু যারা ক্লাস মিস করবা তারা অবশ্যই আমাকে তার কারণটা আগে ইনবক্স করবা, ভয়েস রেকর্ডিং বা লিখে, যেভাবেই পারো আমাকে ইনবক্স করবা। কল করার কোনো দরকার নেই। কল করার আগেই বলছি, সবার সাথে আমার মেসেজ অপশনে লিংক আছে, কল করার কোনো দরকার নেই। একটা জাস্ট ভয়েস রেকর্ড বা লিখে পাঠিয়ে দিবা। যে কোনো ক্লাস, যে কোনো ক্লাস না, আমার ক্লাস, ঠিক আছে? আর যে কোনো ক্লাস হলে তো অ্যাবসেন্ট হইলেই তোমার এখান থেকে কল যাবে তোমার বাসায়, কিন্তু আমার ক্লাসের চিন্তাটা আমার, বিকজ অফ ফাইন্যান্স ক্লাসটা এমন একটা ক্লাস, আজকে যারা লিকুইডিটি বুঝে নাই তারা আগামী 2 বছর আমি শুধু লিকুইডিটি বলে যাব, কিন্তু লিকুইডিটি কি জিনিস তারা বুঝতে পারবে না। তাহলে সমস্যা না সেটা? এই সমস্যাটা যাতে না হয় সেই জন্য তোমাকে প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ইচ অ্যান্ড এভরিবডি। আর যারা চিন্তা করো যে স্যার রেকর্ডিং তো দিচ্ছেন, তারা রেকর্ডিং, যারা ক্লাস করছো না, আজকে ক্লাস করো না কিন্তু রেকর্ডিংটা দেখিও, বুঝতে পারবা রেকর্ডিং দিয়ে কত উপকার হয়। ওকে, রেকর্ডিং হচ্ছে তাদের জন্য, তারা ক্লাস করছো, নেটওয়ার্ক জনিত কারণে কোনো পার্ট বুঝো নাই, বা হয়তো বা মাথা থেকে ছুটে গেছে, স্যারে কি জানি বলছিল আরেকবার একটু শুনি, লিকুইডিটি একটু মানে কথাগুলো একদম পারফেক্টলি স্যারে কি বলছিল একটু শুনি, তাদের জন্য রেকর্ডিং ক্লাস। ওকে, যে রেকর্ডিং এ স্যারের লিকুইডিটির সংজ্ঞাটা জানি কি বলছিল পারফেক্টলি একটু দেখি বা শুনি, ওই তাদের জন্য হচ্ছে রেকর্ডিং ক্লাস। যারা ক্লাস করছো না তাদের জন্য রেকর্ডিং ক্লাস খুব বেশি উপকার দিবে বলে মনে হচ্ছে না, দিবে কিন্তু খুব বেশি না। এখানে তুমি সরাসরি আমাকে কোয়েশ্চেন করতে পারছো, একটা লাইভলি একটা বিষয় আছে। ওকে, যাই হোক, তো দেখো এই 20 টাকা তাহলে আমি লিকুইডিটির জন্য রাখলাম,
তাহলে আরো 80 টাকা আছে, ওই 80 টাকা কি করলাম, আমি 80 টাকা দিয়ে একটা ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি একটা ফ্রিজ ক্রয় করব। এখন এই যে 80 টাকা তুমি ইনভেস্ট করবা, এই 80 টাকা তখনই ইনভেস্ট করবা যখন তুমি একটা ক্যালকুলেশন করে বুঝতে পারবা। ক্যালকুলেশন কেমন? মনে করো তোমার গ্রামে একটা কুলিং কর্নার আছে, ওই কুলিং কর্নারে তুমি বেসিক্যালি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি করো। তো সেখানে যেহেতু ফ্রিজ নাই, সো কোল্ড ড্রিঙ্কসগুলো তুমি নর্মালি একদম একেবারে নর্মাল ড্রিঙ্কস হিসেবে ব্যবহার করো, কারণ ওখানে কোল্ড করতে পারো না, কোল্ড ড্রিঙ্কসগুলো কোল্ড থাকে না। সো তারা ওটা শরবতের মতো খাই। আমরা কোল্ড ড্রিঙ্কস সাধারণত ঠান্ডার জন্য খাই, আর ওরা শরবতের জন্য খাই, কারণ মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য খাই। এরপর হচ্ছে যে আইসক্রিম, আইসক্রিমগুলো তারা আমরা যেরকম চকবার আইসক্রিম কামড়াই কামড়াই খাইতে পারি, ঠিক আছে, ভেঙে ভেঙে খাই, ওরা সেটা লিকুইড আকারে চুষে চুষে খাই। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো এই ধরনের একটা পরিস্থিতি থেকে তুমি যদি তাদেরকে একটু চেঞ্জ করে একটা ফ্রিজ নিয়ে গিয়ে যদি তাদেরকে কোল্ড ড্রিঙ্কসটা কোল্ড ড্রিঙ্কসের মতো করে খাওয়াইতে পারো, আইসক্রিমটাকে যদি আইসক্রিমের মতো করে খাওয়াইতে পারো, তোমাদের মনে হয় কি তোমার বিক্রয় বৃদ্ধি পাবে নাকি পাবে না? পাবে। আচ্ছা, তাহলে তোমার যদি বিক্রয় বৃদ্ধি পায়, তোমার ওখান থেকে একটা এক্সট্রা মুনাফা অর্জন হবে। তাহলে এই ফ্রিজটা তুমি মনে করো 5 বছর ব্যবহার করলা, 5 বছর ধরে তুমি এটার জন্য একটা এক্সট্রা প্রফিট পাচ্ছ। তাহলে এবার তুমি ফ্রিজ ক্রয়ের আগে চিন্তা করবা, এই যে আমি 5 বছর ধরে প্রফিট গেইন করব, এই প্রফিটটা যোগ করলে, 5 বছরের প্রফিট যোগ করলে, এখন তো তুমি শিওর না যে 5 বছরে এত প্রফিট হবে, তুমি একটা গেস করছো। আমরা কিন্তু এখনো পরিকল্পনাতে আছি, ফ্রিজ কিনি নেই। তুমি চিন্তা করছো 5 বছর ধরে ফ্রিজ থাকবে আমার কাছে, এটা আমি ব্যবহার করব, বিক্রয় বৃদ্ধি পাবে, প্রফিট বৃদ্ধি পাবে, এবং 5 বছরের একটা প্রফিট তুমি অনুমান করলা, যোগ করলা, যোগ করে দেখলা যে 80 টাকার চেয়েও বেশি হচ্ছে প্রফিটটা না কম হচ্ছে। যদি 80,000 টাকা 80 টাকা থেকে কেউ বেশি হয়, তাহলে ফ্রিজটা কেনা তোমার জন্য ভালো হবে। আর যদি তোমার ওই 5 বছরের প্রফিট যদি 80 টাকার চেয়েও কম হয়, তাহলে কেন তুমি ফ্রিজ ক্রয় করবে, তাই না? মনে করো যোগ করে 5 বছরের প্রফিট যোগ করলে তুমি দেখলা 70 টাকা আসতেছে, তো 70 টাকা বেশি ইনকাম করার জন্য তুমি 80 টাকা কেন খরচ করবে? আমরা মাঝে মাঝে কিছু ড্রেস, মনে করো একটা টি শার্ট ক্রয় করছো, মাঝে মাঝে এইভাবে বলি যে টি শার্ট তো না ভাই, এটা ডবল টাকা উসুল হয়ে গেছে। এই ধরনের মাঝে মাঝে আমরা কিছু স্টেটমেন্ট ইউজ করি কথাবার্তায়। তো স্যার, একটা বিষয় হচ্ছে টি শার্ট কি তোমার টাকা দেয় যে ডবল টাকা উসুল হয়েছে? না। তুমি টি শার্টটা কেনার সময় যে টাকা দিয়ে কিনছিলা, তুমি এর থেকে একটা সার্ভিস আশা করছো, তুমি এর চেয়েও বেশি সার্ভিস পাইছো, ওই কারণে বলছো ডবল টাকা উসুল হয়েছে। আর যখন ওই পরিমাণ সার্ভিস না পাও, তখন বলো যে টি শার্টটা কিনে আসলে হলো না, ভালো লাগলো না। ওকে, বিষয়টা হচ্ছে এইরকম। সো আশা করে বুঝতে পারছো। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে 80 টাকা তুমি ইনভেস্ট করতে যাচ্ছ, যেটা থেকে তুমি একটা দীর্ঘমেয়াদী সার্ভিস পাবে, এবং যেটার কারণে তোমার একটা স্থায়ী সম্পত্তি অর্জন হবে। এই দুইটা বিষয়, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সার্ভিস, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে এবং তোমার বিজনেসের একটা বিগ ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টটা কোনো কারণে যদি ভুল হয়, তোমার বিজনেসের জন্য বিশাল ক্ষতি হবে। কিন্তু এই 20 টাকার সিদ্ধান্তটা যদি ভুল হয়, তোমার বিজনেসের হয়তো বা তেমন ক্ষতি হবে না, যেটা 80 টাকার সিদ্ধান্ত যদি ভুল হয়, তত বড় ক্ষতি হবে। সো ওই সিদ্ধান্তটা নেওয়ার আগে যে পূর্ব পরিকল্পনা তোমাকে করতে হবে, সেটাকেই তোমাকে ক্যাপিটাল বাজেটিং বলা হচ্ছে। সো ক্যাপিটাল বাজেটিং আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, নাকি আমাদের জন্য এই যে আমাদের যে লিকুইডিটি ডিসিশন বা আমাদের তারল্য ডিসিশন, সেটা বেশি ইম্পর্ট্যান্ট? মূলধন বাজেটিং বেশি ইম্পর্টেন্ট। মূলধন বাজেটিং অতীব ইম্পর্টেন্ট, শুধু বেশি না, খুবই বেশি ইম্পর্টেন্ট। তারল্য হয়তো বা কম থাকলে আমরা একটু সমস্যায় পড়বো, এটা আমি আগামী ক্লাসে বলবো। তারল্য ডিসিশনটাও ইম্পর্টেন্ট, কিন্তু এতটা না যতটা আমাদের মূলধন বাজেটিং ইম্পর্টেন্ট। কারণ মূলধন বাজেটিং যদি ভুল হয়, কোটি কোটি টাকা একসাথে ধ্বংস, যেটা আমার বিজনেস হয়তো বা সহ্য করতে পারবে না। কিন্তু তারল্য ডিসিশন ভুল হইলে হয়তো বা ম্যানেজ করে নিতে পারবে। সো তারল্য ডিসিশন, সরি, ক্যাপিটাল বাজেটিং কাকে বলবো ভালো করে খেয়াল করো। আমরা বলতে পারি স্থায়ী সম্পত্তি অর্জনজনিত সিদ্ধান্তকে আমরা ক্যাপিটাল বাজেটিং বলবো বা মূলধন বাজেটিং বলবো বলা যায়। বা আমরা এখানে যে চার্টটা অঙ্কন করছি, সেখান থেকে আমি একটা সংজ্ঞা বলি। মূলধনের থেকে 20 টাকা আমি তারল্যতে রাখছি, 80 টাকা আমি স্থায়ী সম্পত্তিতে রাখছি। তাহলে আমি কথাটা এইভাবে বলতে পারি, মূলধনের যে অংশটুকু স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করা হয়, বিনিয়োগ কিন্তু এখনো করি নাই, করব, যার জন্য জাস্ট পরিকল্পনা নিচ্ছি। তাহলে যে অংশটা আমরা স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করব, তার পূর্ব পরিকল্পনাকে মূলধন বাজেটিং বলা যাবে। স্যার, জি স্যার। কারো কোনো জি স্যার। সমস্যা থাকলে বলেন। এবার পড়ানো শেষ, ক্লাস শেষ। যাক, সবাই চুপচাপ করে শুনছো, কে শুনছো আর কে রান্নাঘরে গিয়ে নাস্তা করছো তো জানি না, ঠিক আছে? তবে আমি বিশ্বাস করি যে সবাই শুনছো। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি আবারও বলছি, তোমাদের অর্ডার বলো আর রিকোয়েস্ট বলো, ঠিক আছে, তোমরা যেভাবেই নাও, প্লিজ
ফাইন্যান্স ক্লাসটা, সব ক্লাসটাই ইম্পর্টেন্ট। তবে আমি যেহেতু ফাইন্যান্স টিচার, আমার কথা বলি, ফাইন্যান্স সাবজেক্টটা তোমরা যদি একটু খেয়াল করো ইউনিভার্সিটিগুলোতে, তোমাদের সাথে আরেকদিন বলবো, ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে ভালো স্টুডেন্টরা ফাইন্যান্স পড়তে পারে। তোমাদের আশেপাশে বড় ভাই বা কেউ থাকলে কমার্সে ভালো পড়াশোনা করছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখি। ফাইন্যান্সটা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলো যারা টপ স্টুডেন্ট, তারা শুধুমাত্র ফাইন্যান্সে পড়ালেখার সুযোগ পায়, এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে যাদের রেজাল্ট ভালো, তারা ফাইন্যান্স পড়ার সুযোগ পায়। কেন? কারণ ফাইন্যান্সটা ভালো স্টুডেন্টদের জন্য। সো আমরা বিশ্বাস করি এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো কোয়ালিটি। সো তখনই তুমি ফাইন্যান্সটা ভালো রেজাল্ট করতে পারবা যখন তুমি কি করতে পারবা, তুমি মনোযোগ সহকারে পড়তে পারবা। যেমন আজকে যে জিনিসগুলো জানছো, এইভাবে বিস্তারিত কি আরেকটা ক্লাস আলোচনা করা সম্ভব হবে? ওই সময়টা কি আমরা পাবো না। কিন্তু আজকের ক্লাসটা যারা করছো তারা অনেক কিছু জানতে পারলা। আগামী ক্লাসে আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করবো, ঠিক আছে? আমি আবারও বলছি, ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, সবাই চেষ্টা করবে ক্লাসগুলো যাতে মিস না হয়। সো ধন্যবাদ সবাইকে। আর সাগর, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো কিনা? আমি 20 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, 20 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি। নিচে চ্যাটিং অপশনে 19টা দেখতে পাচ্ছি, মানে আমি ছাড়া 19 জন, ইটস ওকে। এখন 19টা পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, সবাই অ্যাটেন্ডেন্স। সাগর 19টা আছে কিনা গুনে দেখবা, না বলার দরকার নেই। 19টা আছে কিনা গুনবা, বলার দরকার নাই, গুনবা, গুনে যা সাবমিট। হ্যাঁ 20টা আছে স্যার। 20টা থাকলে একজন হয়তো বা আমাদের সাথে নাই আর কি এই মুহূর্তে, ঠিক আছে? তুমি সাবমিট করে দাও, ঠিক আছে? সাবমিট করার পরে আমি যাতে কোনো কথাবার্তা না শুনি, যদি কোনো কথাবার্তা শুনি, যার কাছ থেকে কথা আসতেছে সেটা যদি ভদ্র না হয় কথাটা, বা বন্ধু সুলভ না হয়, আমি অ্যাকশন নিব। তোমরা বড় হইছো, স্মার্ট হইছো, ইন্টারে পড়ো, এডুকেটেড। সো বন্ধুকে কিভাবে কথা বলতে হয়, বন্ধুকে একটা দোষারোপ করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে বন্ধু ওই কাজটা ঠিক মতো করছে কিনা। তুমি না দেখে বন্ধুকে বলতে পারো না যে আমার আইডিটা কই, এরপর দেখতেছো তোমার আইডি ঠিকই আছে, তাহলে এটা কেমন হলো? স্মার্টের পরিচয় দিলা না? এভাবে যাতে না হয়, ঠিক আছে? ভালো থাকিও, সুস্থ থাকিও, দোয়া করিও, ভালো থাকিও। ওকে, নমস্কার, আসসালামু আলাইকুম।